আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে স্বাগত জানাচ্ছি পড়ালেখার স্পেশাল লাইভ ক্লাসে। যে যেখান থেকে আমার সাথে যুক্ত হয়েছে, আশা রাখছি প্রত্যেকেই অনেক বেশি ভালো আছো এবং সুস্থ আছো। তোমরা জানো পড়ালেখা সবসময় শিক্ষার্থীদের ভালোর জন্য, শিক্ষার্থীরা যেন প্রত্যেকে নিজ নিজ ক্ষেত্রে যে যেখানে পড়ছে সেখানে যেন অগ্রগামী হয়, সেজন্য সবসময় বিভিন্ন ধরনের প্রোগ্রাম হাতে নেই। তারই ধারাবাহিকতায় আমরা এসএসসি 2025, 2026 এবং বিশেষত এইচএসসি 2024কে কেন্দ্র করেই লক্ষ্য রেখে, তাদের সাফল্যের প্রতি লক্ষ্য রেখে মূলত আমরা স্পেশাল লাইভ ক্লাস শুরু করেছি এবং আলহামদুলিল্লাহ ইতিমধ্যেই বিভিন্ন বিষয়ের উপর লাইভ ক্লাস হয়েছে। এবং তোমরা গত সোমবারে বাংলার উপর লাইভ ক্লাস করেছিলা, সিরাজউদ্দৌলা নাটকের উপর, এবং যে নাটকটির উপর আমি ক্লাস শুরু করেছিলাম তোমাদের চাহিদার প্রেক্ষিতেই, তোমরা সকলেই চেয়েছিলে বলেই আমি মূলত ক্লাসটা শুরু করেছিলাম নাটকের উপর। তো তোমরা সেদিন আমাকে যে পরিমাণ আসলে ভালোবাসায় শিখতে করেছো, যে পরিমাণ সাড়া তোমাদের কাছ থেকে পেয়েছি, এটা অবশ্যই আশানুরূপ এবং হৃদয়ের প্রশান্তি দেওয়ার মতো। আমি আজকেও তোমাদের কাছ থেকে সেই পরিমাণ আশা, সেই পরিমাণ যে তোমাদের যে রেসপন্স, সেই রেসপন্স তোমাদের কাছ থেকে আমি প্রত্যাশা করব। পাশাপাশি একেবারে ক্লাসের শুরুতেই আমি তোমাদের কাছ থেকে একটা বিষয় আসলে চেয়ে নিতেই পারি, সেটা হলো প্রত্যেকেই আমাদের ক্লাসটি একবার করে টাইমলাইনে শেয়ার করে দিবা। আমি জানি তোমাদের প্রত্যেকেরই কোরাম রয়েছে, বন্ধু বান্ধবীদের মেসেঞ্জার গ্রুপ রয়েছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, ইনস্টাগ্রামের গ্রুপ আছে কিনা আমি জানি না আসলে, তারপর হচ্ছে তোমার টেলিগ্রাম গ্রুপ রয়েছে। তোমরা সবাই তোমাদের যে গ্রুপগুলো আছে, যে কাছের বন্ধুটি আছে, তাকে অবশ্যই শেয়ার করে দিবা। নিজেদের টাইমলাইনেও আমাদের ক্লাসটি শেয়ার করে দিবা এবং কাছের বন্ধুদেরকে একটু মেনশন করে দিবা, তারা যেন আমাদের ক্লাসে থাকতে পারে। তোমরা যারা সালাম দিয়েছো সবাইকে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেকে জানতে চেয়েছো আমি কেমন আছি। তোমাদের ভালোবাসা থাকলে আমি ভালো না থেকে পারি বলো তো? সেজন্য আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। যদিও প্রচন্ড গরম পড়ছে, বাট এই প্রচন্ড গরমের মধ্যেও তোমাদের ভালোবাসার যে তোমাদের ভালোবাসা আমাকে শিখতে করছে, তোমাদের ভালোবাসা আমার হৃদয়ে প্রশান্তি ডালছে। মনে হচ্ছে যেন আমি আসলে গরমটা অনুভবই করতে পারছি না তোমাদের ভালোবাসার কারণে। ওকে, সো তোমরা সবাই একবার করে মেনশন করে দাও কেমন, এবং শেয়ার করে দিবা। দেখি তো কারা কারা মেনশন করে, দেখি আমি একটু দেখতে যাচ্ছি কারা কারা আমাদের ক্লাসটি মেনশন করে দিচ্ছে। গত ক্লাসে প্রায় 160+ স্টুডেন্ট ক্লাস করেছে লাইভ ক্লাস। আমি এভাবেই দেখতে চাই। প্রীতি নমস্কার। আমাদের প্রীতি হচ্ছে আমাদের অ্যাডভান্স বেসের স্টুডেন্ট। ও বলে রাখি আমাদের কিন্তু এখন বেশ কিছু কোর্স চলমান রয়েছে। তার মধ্যে 2025 ব্যাচের জন্য রয়েছে গোল্ডেন ব্যাচ, যেটার ক্লাস মে মাসের 1ম তারিখ থেকে শুরু হবে। এছাড়াও রয়েছে হলো 2024 ব্যাচের জন্য রয়েছে স্পেশাল র্যাপিড ব্যাচ। তোমরা যারা এখনো পর্যন্ত এই কোর্সগুলো এনরোল করো নাই, দ্রুত এনরোল করে ফেলো। ফেরোজ আলহামদুলিল্লাহ ভালো আছি। মনিরা বলছে গত ক্লাসটা অনেক ভালো লাগছিল। থ্যাংক ইউ মনিরা, থ্যাংক ইউ। ওকে, সুমিয়া সরকার বলছে আমাদের ভালোবাসায় ঠান্ডা ঠান্ডা ভাব আছে স্যার। ইয়েস, ভালোবাসা সবসময় ঠান্ডা, ভালোবাসা সবসময় কোল্ডনেস কাজ করে, আর বিশেষত ছেলেদের জন্য ভালোবাসাটা কোল্ডনেসেরই কারণ। ওকে, থ্যাংক ইউ ফিরোজ। ওকে, সবাই একবার করে মেনশন করে দাও কেমন। এলিনা তানজিম বলছে থ্যাঙ্কস ভাইয়া, আসলে আমি একা নই, পুরো পড়ালেখা পরিবার হেল্প করছে। সো আমরাও তোমাদের কাছে আসলে এই ভালোবাসার প্রত্যাশা করি এবং এই কৃতজ্ঞতা বোধটা, দেখো কৃতজ্ঞতা বোধের যে একটা বিষয় আছে, এই কৃতজ্ঞতার গুণটা নিয়ে কিন্তু সবাই জন্মগ্রহণ করে না। খুবই অল্প পরিমাণ মানুষ আছে যারা এই কৃতজ্ঞতাবোধের গুণটা নিয়ে জন্মগ্রহণ করে। আমি বিশ্বাস রাখি আমাদের পড়ালেখা পরিবারের সাথে যারা যুক্ত আছে, যারা যুক্ত হয়, প্রত্যেকের মধ্যেই এই চমৎকার গুণটি আছে। সো তোমরা সবাই কৃতজ্ঞতার স্বরূপ হিসেবে টাইমলাইনে একবার করে ক্লাসটা শেয়ার করে দিবা। আচ্ছা, আর দেরি না করি কেমন, শুরু করে দিচ্ছি। আরেকবার দেখো, বাংলা নাটক হচ্ছে, বাংলা প্রথমে নাটকটি সিরাজউদ্দৌলা নাম, এবং সিরাজউদ্দৌলা আমরা জানি তিনি নবাব ছিলেন এবং যথারীতি তিনি একজন ঐতিহাসিক চরিত্র। আর ঐতিহাসিক চরিত্র হওয়ার কারণে এই নাটকটাও কিন্তু ঐতিহাসিক একটি নাটক, অর্থাৎ ঐতিহাসিক ঘটনার প্রেক্ষিতে রচিত একটি নাটক। তোমাদের কাছে একটি ছোট্ট প্রশ্ন করি। প্রশ্নটা হচ্ছে, এই সিরাজউদ্দৌলা নাটকের মধ্যে মূলত কোন ঘটনা ফুটে উঠেছে? আমি তোমাদের দুইটা অপশন দিচ্ছি, তোমরা একটু দয়া করে আমাকে জানাবা।
এখানে আমরা আসলে কি পাবো সিরাজউদ্দৌলা নাটকের মধ্যে? তোমরা একটু আমাকে কমেন্ট করে জানাবা এই পুরো নাটকের মধ্যে আমরা আসলে কি পাচ্ছি। নবাবী শাসন, পুরো নবাবী শাসনকে আমরা এখানে পাবো, এটা হচ্ছে অপশন এ। তারপর রয়েছে সিরাজের জীবনী, সিরাজের জীবনী, এটা হচ্ছে অপশন বি। তারপর অপশন সি এর মধ্যে আমি যেটা দিব সেটা হলো সিরাজের নবাবী, সিরাজের নবাবী। লক্ষ্মী বাচ্চারা, তোমরা একটু প্রথমেই এই প্রশ্নটার উত্তর দিয়ে আমাকে একটু সামনের দিকে যেতে সহযোগিতা করবা। এই সিরাজউদ্দৌলা নাটকের মধ্যে মূলত আমরা কি পাবো? এখানে কি নবাবী শাসন অর্থাৎ বাংলার মধ্যে যে নবাবী শাসন হয়েছে পুরোটাকে কি আমরা পাবো? এখানে কি সিরাজের জীবনী আমরা পাবো? এখানে কি সিরাজের নবাবী শাসনটা আমরা পাবো কিনা? কোনটা পাবো একটু করে কমেন্ট করে জানাও, কেমন? দয়া করে একটু কমেন্ট করে জানাবা। এ বি সি তোমাদের তিনটা অপশন দিয়ে দেওয়া হয়েছে, তোমরা একটু দিতে পারো আনসারটা, ঠিক আছে? ফারিহাতুল জান্নাত বলছে আজ ফার্স্ট ক্লাস করছি, তোমাকে স্বাগতম। ফিরোজ বলছে, আচ্ছা প্রীতি বলছে বি, ইমরান বলছে সিরাজের নবাবী, ফিরোজ বলছে আই থিঙ্ক সি, তারপর রিয়াদ বলছে সি, নীল আকাশ বলছে সি। বাকিরা লক্ষ্মী বাচ্চারা একটু সবাই কমেন্ট করে দিবা, কেমন? আমি একটু দেখতে চাচ্ছি আসলে তোমরা আমাদের যে কথাগুলো, কিংবা তোমরা অনেকে ইতিমধ্যে 2024 বেচে যারা আছো, অনেকখানি তোমরা জীবন পাড়ে দিয়েছো, একেবারে শেষ প্রান্তে চলে আসছে পরীক্ষার, এই সময়ে এসে তোমরা জানো কিনা দেখার জন্য। কোয়েশ্চনটা হচ্ছে সিরাজউদ্দৌলা নাটকের মধ্যে কি ফুটে উঠেছে, আসলে কোন বিষয় নিয়ে আলোকপাত করা হয়েছে এখানে? নবাবী শাসন পুরোটা নিয়ে, সিরাজের জীবনী নিয়ে, সিরাজের নবাবী শাসন নিয়ে, কোনটা নিয়ে? একটু কমেন্ট করে জানাবো, দেখি বলো। ভেরি গুড। আমরা যদি গণতান্ত্রিক পন্থায় যাই, আচ্ছা অনন্যা বলছে ভাইয়া আজকে প্রথম ক্লাস করছি, তোমাকেও স্বাগত আমাদের ক্লাসে। ভেরি গুড। মোস্ট অফ স্টুডেন্ট যে আনসারটা দিচ্ছে, আমি তো আসলে গণতান্ত্রিক মানুষ, সো সেই দৃষ্টিকোণ থেকে উত্তর হচ্ছে সি। এই সিরাজউদ্দৌলা নাটকের মধ্যে তোমরা মূলত সিরাজের নবাবী শাসনের ইতিহাসটুকুন তোমরা পাবা, এর আগের ইতিহাসের কথা এখানে তেমন একটা বলা হয় নাই। তবে আমি তোমাদের বোঝার সুবিধার্থে, তোমরা যেন পুরো নাটকটা বুঝতে পারো সেই বোঝার সুবিধার্থে এর যে একটা কি রয়েছে, একটা প্ল্যাটফর্ম রয়েছে, কিভাবে সিরাজউদ্দৌলা নাটকটা তৈরি হয়েছে, কিভাবে সিরাজউদ্দৌলা হয়েছে, নবাব হয়েছেন, সেই কাহিনীগুলোকে টেনে নিয়ে আসছি বোঝার সুবিধার্থে। ওকে, অতএব তোমরা যারা সি আনসার দিয়েছো তাদেরটা সঠিক। যথারীতি রস বিচারে, এটা এমসিকিউর মধ্যে আসতে পারে, রস বিচারে নাটকটি কোন ধরনের? ট্রাজেডি ধর্মী বিয়োগান্তক নাটক। কি নাটক রে? বিয়োগান্তক নাটক, অর্থাৎ যেখানে মূলত যিনি কি থাকেন, বিয়োগান্তক নাটক বলা হয় যেখানে যিনি নায়ক থাকেন তার আসলে হৃদয় বিদারকভাবে মৃত্যু হয় বা তিনি মারা যান, এটাকে বিয়োগান্তক নাটক বলা হয়। যেহেতু সিরাজউদ্দৌলা নাটকের মধ্যে সিরাজউদ্দৌলা মৃত্যুবরণ করেছেন এবং তার পরাজয় হয়েছে, সেজন্য এটি একটি ট্র্যাজেডি নাটক। আচ্ছা, তাহলে আমরা যারা গত ক্লাসটা করেছো তোমাদের জন্য আসলে এখন বুঝতে সুবিধা হবে। যারা গত ক্লাসটি করো না তাদের আশা রাখছি সমস্যা হবে না, ইনশাআল্লাহ সমস্যা হবে না তোমাদের। ওকে, দেখি একটু করে আমাকে কমেন্ট করে জানাও তো বাচ্চারা, কারা কারা ক্লাসটা গত ক্লাসে কারা কারা ছিল? গত ক্লাসে কারা কারা ছিল? গত ক্লাসে কারা কারা ছিল একটু কমেন্ট করে যাও আমাকে, কেমন? গত ক্লাসে কারা কারা ছিল? ভেরি গুড, অনেকে দেখতে পাচ্ছি ক্লাসে ছিল, তাহলে তোমরা আশা রাখছি বুঝতে পারবা, আর যারা গত ক্লাসে ছিল না তারাও বুঝতে পারবা। দেখো, আলীবর্দী খাঁ তিনি বাংলার নবাব হিসেবে অধিষ্ঠিত হয়েছেন 1740 সালে। 1740 সালে তিনি বাংলা, বিহার, উড়িষ্যা
এই 3 অঞ্চলের নবাব হন। নবাব হওয়ার পরে তোমরা জানো অনেক ঘটনা প্রবাহ হয়েছে। তার 3টা মেয়ে ছিল, মেহেরুন্নিসা যাকে আমরা ঘসেরি বেগম হিসেবে চিনি, এরপর রয়েছে শাহ বেগম, এরপর রয়েছে আমেনা বেগম। যথারীতি মেহেরুন্নিসা বিভিন্ন কারণে সে আসলে সিরাজউদ্দৌলার বিরুদ্ধে চলে যায়। সিরাজউদ্দৌলার সাথে তার এক ধরনের বিদ্বেষপূর্ণ সম্পর্ক তৈরি হয়ে যায়। তোমাদেরকে আমি গত ক্লাসে বলেছিলাম তার সবচেয়ে বড় কারণ ছিল সিরাজউদ্দৌলা মূলত মেহেরুন্নিসার যে একটা কি ছিল, পরকীয়া প্রেমিক ছিল হুসেন কুলিকা, সে হুসেন কুলিকাকে হত্যা করেছিল, যেটা কখনোই মেহেরুন্নিসা অর্থাৎ ঘসেরি বেগম মেনে নিতে পারে নাই। এই সব কারণেই ঘসেরি বেগম আপন খালা হওয়া সত্ত্বেও সিরাজের বিপক্ষে চলে গিয়েছিল। সবকিছু ঠিকঠাকই চলছিল, কারণ ঘসেরি বেগম সিরাজউদ্দৌলার বিরুদ্ধে চলে গেলেও সে আসলে সরাসরি কোনো পদক্ষেপ সিরাজউদ্দৌলার বিরুদ্ধে নিতে পারে নাই, কেননা তার বাবা তখনও পর্যন্ত বেঁচে ছিল। 1756 সালে আমরা আজকে যেখান থেকে কথা বলবো, 1756 সালের 10 এপ্রিল আলীবর্দী খান মৃত্যুবরণ করে। আলীবর্দী খান কি করেন? মৃত্যুবরণ করেন। এখন আলীবর্দী খান যেহেতু মৃত্যুবরণ করেছে, আলীবর্দী খান মারা যান। আলীবর্দী খান মারা যাওয়ার পরে স্বাভাবিকভাবেই আমরা যেহেতু আলীবর্দী খান তার উত্তরাধিকারী সাব্যস্ত করে গিয়েছেন সিরাজউদ্দৌলাকে, সেই হিসেবে আলীবর্দী খানের পরে সিরাজউদ্দৌলা বাংলার নবাব হিসেবে তিনি কি অভিষিক্ত হন। বাংলার নবাব হিসেবে তিনি দায়িত্ব গ্রহণ করেন। অভিষেক অনুষ্ঠানের মধ্য দিয়ে তিনি অভিষিক্ত হয়েছেন, সিরাজ নবাব হন। তাহলে যদি প্রশ্ন করা হয় সিরাজ নবাব হয়েছেন কত সালে? 1756 সালের 10 এপ্রিল সিরাজ নবাব হয়েছেন। বাচ্চারা কথা ক্লিয়ার হয়েছে? তাহলে সিরাজ নবাব হয়েছে কত সালে? 1756 সালের 10 এপ্রিল সিরাজউদ্দৌলা নবাব হয়েছেন। সিরাজউদ্দৌলা যখন নবাব হয়েছেন, আমরা এই জায়গাতে লক্ষ্মী বাচ্চারা সবাই একটু খেয়াল রাখবা, এই জায়গাতে তোমাকে বেশ কয়েকটা পয়েন্ট মাথায় রাখতে হবে। পয়েন্ট নাম্বার 1, সিরাজ যখন নবাব হয়েছেন তার বয়স ছিল মাত্র 23 বছর। তার বয়স ছিল কয় বছর? 23 বছর। ইতিপূর্বে তার শত্রু হিসেবে, তার বিপক্ষ দল হিসেবে আমরা ঘসেরি বেগমকে পেয়েছি। কাকে পেয়েছি? ঘসেরি বেগম তার বিপক্ষে চলে গেছে ইতিপূর্বে, আপন খালা হওয়া সত্ত্বেও বিভিন্ন কারণে সে তার বিপক্ষে চলে গেছে, যার কারণে এই যে সিরাজের নবাব হওয়া, এই বিষয়টা পয়েন্ট নাম্বার 1 ঘসেরি বেগম মানতে পারে নাই। এবার দেখো সিরাজের নবাব হয়েছে, তিনি মূলত কোথাকার নবাব হয়েছেন? সিরাজ নবাব হয়েছেন 3টা অঞ্চলে। এই 3টা অঞ্চলগুলো হচ্ছে মূলত বাংলা, বিহার, উড়িষ্যা। অঞ্চলগুলো অনেকখানি এরকম, যার মধ্যে বাংলা, বিহার, উড়িষ্যা। সিরাজউদ্দৌলা নবাব হয়েছেন বাংলা, বিহার, উড়িষ্যার। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, আইসিটি ক্লাস ইনশাআল্লাহ হবে, খুব দ্রুত হবে। ওকে, তাহলে দেখো সিরাজউদ্দৌলা কোথায় নবাব হয়েছেন? বাংলা, বিহার, উড়িষ্যার নবাব হয়েছেন। নবাব হওয়ার পরে আমরা এই জায়গাতে তোমাদেরকে 2টা বড় শহর দেখাবো। একটা শহরের নাম হচ্ছে যে, 2টাই বাংলার মধ্যে অবস্থিত, একটার নাম হচ্ছে মুর্শিদাবাদ, মনে রাখবা মুর্শিদাবাদ। ওকে, আর একটা নাম হচ্ছে কলকাতা। তোমরা ভালো মতো খেয়াল করে দেখবে, আমি মাঝখানে কিন্তু একটা কি দিয়ে দিয়েছি, মাঝখানে 2টার মাঝখানে একটা লাইন টেনে দিয়েছি, অর্থাৎ 2টা তুলনামূলকভাবে একটু দূরে ছিল। এখানে দেখো এই যে বাংলা, বিহার, উড়িষ্যা, এই 3টা প্রদেশের নবাব হয়েছেন সিরাজউদ্দৌলা, আর এই 3টা প্রদেশের রাজধানী ছিল কিন্তু মুর্শিদাবাদ। ওকে, সো কখনো যদি এমসিকিউর মধ্যে প্রশ্ন আসে সিরাজউদ্দৌলা কিংবা আলীবর্দী খান এই 2 জন নবাবের রাজধানী কোথায় ছিল, আনসার হবে মুর্শিদাবাদ। ওকে, তাহলে তুমি প্রশ্ন করতে পারো স্যার আপনি কলকাতার নাম কেন উল্লেখ করেছেন? কলকাতার নাম তো দরকার ছিল না। ইয়েস, কলকাতার নাম এখন আমাদের একটু দরকার হবে। ওকে, এতটুকু বুঝছো কিনা একটু কমেন্ট করে জানাও তো আমাকে। আমি প্রত্যেকটা অংশ কিন্তু তোমাদের কাছ থেকে ফিডব্যাক নিয়ে সামনের দিকে এগিয়ে যাব, যেন এমন না হয় তোমরা বুঝো না আমি পড়ায় ফেললাম, এমন যেন না হয়। ওকে বাচ্চারা, এতটুকু বুঝছো? ক্লিয়ার হয়েছে? ভেরি গুড, মাশাআল্লাহ, থ্যাংক ইউ।
আচ্ছা, তাহলে যেহেতু মোটামুটি সবার ক্লিয়ার হয়েছে, অর্থাৎ বাংলা, বিহার, উড়িষ্যা নবাব হয়েছেন মাত্র 23 বছর বয়সে, বাচ্চা একটা ছেলে। তার রাজধানী ছিল মুর্শিদাবাদে। আমি মুর্শিদাবাদের নামটা এখানে লিখেছি বাংলার মধ্যে, পাশাপাশি কলকাতার নাম লিখেছি। কলকাতার নাম লেখার কারণটা কি খেয়াল করো। কলকাতার নাম লেখার কারণ হচ্ছে এই কলকাতার মধ্যে সেই সময়ে ইংরেজরা ব্যবসা করত, ইংরেজরা বাণিজ্য করত, ওকে। তাহলে এই কলকাতার মধ্যে আধিপত্য ছিল কাদের বলো তো দেখি ভাইয়া, একটু সবাই কমেন্ট করে জানাবা। কলকাতার মধ্যে ইংরেজরা বাণিজ্য করত, আবার এই কলকাতার গভর্নর ছিলেন একজন ইংরেজ, গভর্নর ছিলেন ইংরেজ, যার নাম হচ্ছে রজার ড্রেক। ইংরেজ যার নাম কি? রজার ড্রেক। ওকে, তাহলে তোমরা একটু আমাকে কমেন্ট করে যেটা জানাবা সেটা হলো এই কলকাতার মধ্যে আধিপত্য কাদের ছিল দেখি বলো। এই কলকাতার মধ্যে আধিপত্য কাদের ছিল লক্ষ্মী বাচ্চারা বলো তো দেখি, বলো কমেন্ট করে জানাও। ভেরি গুড। ইমরান বলছে ইংরেজদের, ফারহান বলছে ইংরেজদের, অরণ্যা বলছে ইংরেজদের, তানজিম বলছে ইংরেজ। চমৎকার, এই তো তোমরা বুঝতে পারতেছো। দেখো এগুলো কিন্তু একেবারে মানে কি বলতাম ছোট ছোট কতগুলো টপিক, কিন্তু এই জিনিসগুলো যে আমরা না বুঝি, আমরা ঘটনার প্রবাহ বুঝবো না। আর ঘটনার প্রবাহ যখন বুঝবো না, আমরা একটা সময় গিয়ে অবশ্যই আটকা পড়বো। আর আমরা যেন আটকা না পড়ি সেজন্যই মূলত প্রত্যেকটা অংশে আমি তোমাদের কাছ থেকে প্রশ্ন করে করে সামনের দিকে যাব। আচ্ছা, এবার ইংরেজদের আধিপত্য ছিল। এবার আসি স্যার, তাহলে কলকাতার মধ্যে ইংরেজদের আধিপত্য আছে এবং ইংরেজরা এখানকার ক্ষমতার মধ্যে আছে, কিন্তু বাস্তবতা হচ্ছে এই কলকাতা ভাই নবাবের অধীনে একটা অঞ্চল। কার অধীনে একটা অঞ্চল? নবাবের অধীনে একটা অঞ্চল। বুঝাইতে পারছি? এতটুকু মাথায় রাখবা, কারণ নবাব মূলত বাংলা, বিহার, উড়িষ্যা এই তিনটা প্রদেশের নবাব হয়েছেন। এই তিনটা প্রদেশ তার অধীনে, তবে এই তিনটা প্রদেশের এই কলকাতা অঞ্চলের মধ্যে আধিপত্য ছিল ইংরেজদের। তো সমস্যা কি? একটা অঞ্চলের মধ্যে আধিপত্য থাকতেই পারে, এটা তো আহামরি কিছু না। সমস্যা একটা আছে, সমস্যাটা হলো যে ইংরেজরা এখানে বাণিজ্য করতে, ঠিক আছে, পাশাপাশি তারা এখানে নিজেদের আধিপত্য বিস্তার করার জন্য একটা দুর্গ নির্মাণ করতে চেয়েছিল, যার নাম ফোর্ট উইলিয়াম। এটা একটু মনে রাখিও কেমন। তারা একটা দুর্গ নির্মাণ করতে চেয়েছিল। দুর্গ মানে হচ্ছে এমন একটি স্থান যেখানে যেটা অনেকখানি সুরক্ষিত এবং যেখান থেকে খুব সহজে যুদ্ধ পরিচালনা করা যায়। ফোর্ট উইলিয়াম, ফোর্ট মানে দুর্গ, তারপর আমি দুর্গ লিখছি। ফোর্ট উইলিয়াম এই দুর্গটি তারা নির্মাণ করতে চেয়েছিল এবং তার নির্মাণ কাজ শুরু করেছিল। এটা কখন নির্মাণ কাজ শুরু করেছিল এটা নিয়ে একটা মতভেদ আছে। অনেকের মতে 1697 সালে তারা শুরু করেছিল, অনেকের মতে 1702 সালে শুরু করেছিল। এটা নিয়ে মতভেদ আছে, আমি ওদিকে যাচ্ছি না। তবে যেটা তোমাদেরকে জেনে রাখতে হবে সেটা হলো এই ফোর্ট উইলিয়াম দুর্গের কাজ আলীবর্দী খাঁ বন্ধ করে দেন। আলীবর্দী খাঁ বন্ধ করে দেন, যেহেতু আলীবর্দী খাঁ নবাব ছিলেন সেই সময়ে, আলীবর্দী খাঁ বন্ধ করে দেন। এখন আলীবর্দী খাঁ ছিলেন ঝানু একজন প্লেয়ার, অর্থাৎ তিনি প্রচন্ড পরিমাণ রাজনৈতিকভাবে অনেক বেশি দূরদর্শী ছিলেন। তার বিরুদ্ধে ইংরেজরা কোনো ধরনের পদক্ষেপ নিতে তারা অনেক বেশি ভীত সন্ত্রস্ত ছিল এবং তারা কোনো ধরনের পদক্ষেপ নিতেও চায়নি আসলে। যার কারণে আলীবর্দী খান যখন বলেছিল তোমরা ফোর্ট উইলিয়াম দুর্গ নির্মাণ কাজ বন্ধ করো, ইংরেজরা সাথে সাথে বন্ধ করে দিয়েছিল। এতটুকু ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার হয়েছে কিনা বলো তো আমাকে একটু করে। এতটুকু ক্লিয়ার হয়েছে বলো। এতটুকু ক্লিয়ার হয়েছে কিনা বলো তো বাচ্চারা। আচ্ছা, ওকে। তাহলে আলীবর্দী খানের আদেশে কিন্তু ফোর্ট উইলিয়াম দুর্গ বন্ধ করা হয়েছিল এবং ইংরেজরা যথারীতি বন্ধ রেখেছিলেন। কিন্তু যখন সিরাজউদ্দৌলা নবাব হয়েছেন, সিরাজউদ্দৌলা যখন নবাব হয়েছেন মাত্র 23 বছর বয়সে, তখন কি হয়েছে দেখো ইংরেজরা যে কাজটা করেছে। আমি একটু বড় করে এখন আঁকবো। এটা হচ্ছে মুর্শিদাবাদ, এটি মুর্শিদাবাদ, ওকে, মুর্শিদাবাদ। এটি কলকাতা, এটি কলকাতা। মাঝখানে একটা নদী আছে, যে নদীটার নাম আমি লিখে দিচ্ছি, যে নদীটার নাম হচ্ছে ভাগীরথী। ভাগীরথী,
ওকে, আচ্ছা এবার দেখো আচ্ছা আরেকবার খেয়াল করো, বিষয়টা হচ্ছে যখন নাকি নবাব আলীবর্দী খান ক্ষমতায় ছিলেন তখন ইংরেজরা একটা দুর্গ নির্মাণ করতেছিল, যে দুর্গের নাম হচ্ছে ফোর্ট উইলিয়াম। তো আলীবর্দী খান চিন্তা করলেন, ভাই আমার রাজ্যের মধ্যে তোমরা একটা দুর্গ নির্মাণ করবে, এটা কোন ধরনের কথা। তখন তিনি এটা বন্ধ করার আদেশ দিয়েছিলেন এবং ইংরেজরা সেটা বন্ধ করেছিলেন। এতটুকু শেষ। ওকে, এতটুকু শেষ। এখন বুঝছো, এখন বুঝছো লক্ষ্মী বাচ্চারা নীতি বুঝছো এখন, বুঝার সাথেটুকু। এবার দেখো এবার কাহিনীটা কি ঘটেছে দেখো। নবাব কোথায় থাকে বলো তো দেখি। এই যে আমি এখানে এঁকেছি মুর্শিদাবাদ, কলকাতা, আর নদী এঁকেছি ভাগীরথী নদী। তোমাদের কাছে আমার প্রশ্ন, নবাব থাকে কোথায়? নবাব থাকে কোথায় রে? নবাব থাকে হচ্ছে মুর্শিদাবাদের মধ্যে। সাদিয়া বলছে নেট প্রবলেম। আচ্ছা আসলে কি বলতাম, আর আমি কয়েকদিন ঘরের মধ্যে ছিলাম, আই মিন বাড়িতে ছিলাম ঈদের সময়ে। ওই সময় নেটের অবস্থা এই পরিমাণ খারাপ ছিল, মারাত্মক লেভেলে খারাপ ছিল। ওকে, নবাব কোথায় থাকতো? মুর্শিদাবাদের মধ্যে থাকতেন নবাব, থাকতেন নবাব এখানে থাকতেন। আর মুর্শিদাবাদ থেকে মোটামুটি একটি ভালো মানের দূরত্ব ছিল কলকাতা। আর এই কলকাতার মধ্যে আধিপত্য ছিল ইংরেজদের, ইংরেজদের আধিপত্য। আমি সব একেবারে ভেঙে ভেঙে লিখে দিচ্ছি। তোমাদের কাছে একটা অনুরোধ থাকবে, তোমরা সবাই দয়া করে ক্লাসটি শেয়ার করে দিবা। আর পাশাপাশি সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হলো যে হ্যান্ড নোট করে রাখবা ভাই, তাহলে তোমাদের অন্ততপক্ষে সৃজনশীল আনসার করতে আর কখনো সমস্যা হবে না, এটা নিশ্চিত থাকতে পারো। আমি তোমাকে এই গ্যারান্টি দিতে পারি, এই ইনসিওরিটি তোমাকে আমি দিতে পারি, কারণ আমি তোমাকে একদম রিল্যাক্স মোডে পড়াবো, সিনকানসেনের মতো, অর্থাৎ বাষ্পের বেগে স্টিমারের মতো ছুটে, যেটা সুকান্ত ভট্টাচার্য বলেছেন। আমি এভাবে পড়াবো না, আস্তে আস্তে পড়াবো, বুঝাতে পারছি? সো দেখো, এই ইংরেজদের যেটা আধিপত্য ছিল, এরা কি কাজটা করেছে দেখো ভাই। আমি একটা অঞ্চল কি করি, আমি একটা অঞ্চলের চেয়ারম্যান হয়েছে। এখন আমি যেহেতু একটা অঞ্চলের চেয়ারম্যান হয়েছে, আমার এই অঞ্চলের মধ্যে যদি কোনো বিদেশি থাকে বা কোনো অঞ্চলের মানুষজন থাকে, স্বাভাবিকভাবে তাদের উচিত হচ্ছে আমি চেয়ারম্যান হওয়ার পর আমাকে অবশ্যই তারা ফুল দিয়ে বরণ করবে। এই যে আমাকে তারা ফুল দিয়ে বরণ করলো, এই ফুল দিয়ে বরণ করা মানে যেটা বোঝায় সেটা হলো যে দুইটা জিনিস বোঝায়। প্রথমত তারা আমাকে গ্রহণ করেছে, পয়েন্ট নাম্বার 2 যেটা বোঝায় সেটা হলো যে তারা ব্যবসায়িক অনুমতি চাচ্ছে এখানে, অর্থাৎ তারা আগে থেকেই আমার অঞ্চল ব্যবসা বাণিজ্য করত, এখন আমার কাছ থেকেও তারা আসলে অনুমতি প্রার্থনা করছে, তাদেরকে যেন আমি ব্যবসায়িক কি দিই, অনুমতি দিই। এই জিনিসটা বোঝাই, বুঝাইতে পারছি? এখন দেখো, যেহেতু এই কলকাতা নবাবের অধীনে ছিল এবং এই কলকাতার মধ্যে ইংরেজরা ব্যবসা বাণিজ্য করত, তারা জাস্ট বণিক ছিল, তাদের উচিত হচ্ছে আচ্ছা ঠিক আছে, তাদের উচিত ছিল নবাবকে কি করা, গ্রহণ করা, নবাবকে ফুল দিয়ে বরণ করা, নবাবকে উপটোকন পাঠানো। কিন্তু ইংরেজরা এখানে যে কাজটা করেছে দেখো, প্রথমত তারা নবাবকে আমি লিখে দিচ্ছি, নবাবকে তারা কোনো ধরনের সংবর্ধনা দেয়নি, নবাবকে তারা কোনো ধরনের সংবর্ধনা দেয়নি। এই জায়গায় একটি ব্যাকরণ তোমাদের শিখিয়ে রাখি, মনে রাখবা, নি এবং না, নি এবং না এই দুইটা অব্যয় কোথায় ব্যবহৃত হয়, একটা অনেক সময় ক্রিয়া বিশেষণ হিসেবে ব্যবহৃত হয়। নি সবসময় ক্রিয়ার সাথে যুক্ত হয়েই বসে, সেজন্য আমি যখন বলি এরকম দেয় নি, এটা যুক্ত হয়ে বসবে, আর না সবসময় ক্রিয়া থেকে আলাদা হয়ে বসবে, এটা হবে এরকম দেয় না। ক্লিয়ার করতে পেরেছি? তাহলে নি সবসময় ক্রিয়ার সাথে যুক্ত হয়ে বসে আর না সবসময় ক্রিয়া থেকে আলাদা হয়ে বসে। আচ্ছা, একটু করে হালকা করে তোমার গ্রামারের কি দিয়ে দিলাম, ছিটা দিয়ে দিলাম। মাহি বলছে নেট প্রবলেম। আচ্ছা, তুমি মাহি কোন জায়গা থেকে দেখছো আমাদেরকে ভাই একটু বলো তো। এবার দেখো, নবাবকে কি দেয়নি, ইংরেজরা সংবর্ধনা দেয়নি। এটি অবশ্যই একটি খারাপ একটা কাজ, এটি নবাবের সাথে এক ধরনের উদ্ধত্ততা প্রকাশ, অর্থাৎ যেন তারা এটাই বলতে যাচ্ছে, দৌড় তুমি 23 বছরের একটা বাচ্চা ছেলে, তোমাকে আমরা গুনাই ধরি না, তোমাকে আমরা কি ধরি না, গুনাই ধরি না, এরকম একটা ভাব ইংরেজের পক্ষ থেকে প্রকাশ পেয়েছে। পয়েন্ট নাম্বার 2 যেটা আছে সেটা হলো ওই যে ফোর্ট উইলিয়াম দুর্গের কথা মনে আছে না তোমাদের? ফোর্ট উইলিয়াম দুর্গ যেটা আলীবর্দী খান নিষেধ করেছিলেন কি করতে, নির্মাণ করতে নিষেধ করেছিলেন, যেটা নির্মাণ কাজ আলীবর্দী খান বন্ধ করে দিয়েছিলেন। এখানে কি করেছে দেখো, ইংরেজরা
কোনো ধরনের অনুমতি না নিয়ে, অনুমতি ছাড়া ফোর্ট উইলিয়াম পুনর্নির্মাণ কাজ শুরু করে দেয়। বুঝাইতে পারছি? দেখো, যেহেতু ফোর্ট উইলিয়াম দুর্গ নির্মাণ কাজ একজন নবাব বন্ধ করেছিলেন, নিয়ম অনুসারে এই দুর্গের কাজ যদি আবার শুরু করতে হয় অবশ্যই কোনো না কোনো নবাবের কি লাগবে, কোনো না কোনো নবাবের অনুমতি লাগবে। নিয়ম অনুসারে এটাই বলছে, ঠিক আছে? ধরো একজন ডিস্ট্রিক্ট কমিশনার যদি কোনো একটা কাজ বন্ধ করে, তখন ওই কাজটা পুনর্বার শুরু করতে চাইলে, আবার শুরু করতে চাইলে অবশ্যই আরো একজন ডিস্ট্রিক্ট কমিশনার কি লাগবে, অনুমোদন লাগবে। এটাই হচ্ছে নিয়ম। তো এখানে যেহেতু আলীবর্দীকা তিনি একজন নবাব ছিলেন, তিনি যেহেতু ফোর্ট উইলিয়াম দুর্গ এর কাজ বন্ধ করেছেন, যদি তারা পুনর্বার কি করতে চায়, কাজটি শুরু করতে চায়, অন্য কোনো নবাবের অনুমতি লাগবে। আর সেই সময় নবাব ছিলেন সিরাজউদ্দৌলা, অর্থাৎ এটা পুনর্নির্মাণ করতে চাইলে সিরাজউদ্দৌলার অনুমতি লাগবে। বাট তারা কি করেছে দেখো, তারা সিরাজউদ্দৌলার কাছ থেকে কোনো ধরনের অনুমতি না নিয়েই এই ফোর্ট উইলিয়াম দুর্গ পুনর্নির্মাণ শুরু করে দেয়। এটাও কিন্তু সিরাজউদ্দৌলাকে এক ধরনের অবহেলা, অপমান এবং অপদস্থ করার মতোই ঘটনা। পয়েন্ট নাম্বার 3 যেটা আছে এটাও খেয়াল করো, সেটা হলো কাশিম বাজার নামে একটা স্থান আছে কলকাতার পাশেই। ওই কাশিম বাজারে তারা ভাই অস্ত্র মজুদ করতে শুরু করে। অস্ত্র মজুদ অর্থাৎ এই যে তোমরা সাম্প্রতিক সময় দেখেছো আমাদের পাহাড় অশান্ত হয়ে গেছে, বান্দরবানে একটা হামলা হয়েছে, তখন আমরা সবাই উদ্বিগ্ন হয়েছি, আমরা সবাই উৎকণ্ঠিত হয়েছি, কারণ একটা স্বাধীন দেশের মধ্যে এরকম অস্ত্রের ঝনঝনানি কোনোভাবেই কাম্য নয় এবং গ্রহণীয় নয়। তো এটা সেজন্য কি হয়েছে, শেষ পর্যন্ত যেহেতু তারা থানচির মতো একটা তোমার যে উপজেলা শহরে আক্রমণ করেছে, রোমার মধ্যে আক্রমণ করেছে, শেষ পর্যন্ত যৌথ বাহিনী এই যে তোমার কি রয়েছে পাহাড়ি সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে তারা রীতিমতো যুদ্ধে নেমেছে, তোমরা সকলেই জানো। কারণ এটা স্বাধীন দেশের, স্বাধীন ভূখণ্ডের মধ্যে কোনোভাবেই অস্ত্র মজুত করা, অস্ত্রের ঝনঝনানি এটা আসলে শুভনীয় লক্ষণ নয়। ঠিক একইভাবে যেহেতু নবাব সিরাজউদ্দৌলার অধীনে কলকাতাটা ছিল, তার অধীনস্থ একটা অঞ্চলের মধ্যে কেউ যদি অস্ত্র মজুত করে, বিষয়টা এরকম, এর জন্য নবাবকে চ্যালেঞ্জ জানানো হচ্ছে। নবাবকে বলা হচ্ছে আমরা তোমার বিরুদ্ধে অস্ত্র মজুত করছি, যে কোনো মুহূর্তে যুদ্ধ ঘোষণা করব। ওকে, এরপর পয়েন্ট নাম্বার 4 খেয়াল করো, আমি এখানে 1টা 2টা 3টা মোট 5টা বলবো এখানে, কারণ 4 নম্বর পয়েন্ট যেটা আছে, নবাবকে সংবর্ধনা দেয়নি, অনুমতি ছাড়া ফোর্ট উইলিয়াম পুনর্নির্মাণ করেছে, কাশিম বাজার অস্ত্র মজুত করেছে। এরপর ঢাকা আছে না, তোমাদেরকে আমি ঢাকার কথা বলেছিলাম, কলকাতার পাশে হচ্ছে কলকাতার, আমাদের কলকাতার পূর্ব দিকে ঢাকা ছিল। ঢাকার গভর্নর ছিলেন মূলত তোমরা সকলে জানো মেহেরুন্নিসার স্বামী ছিলেন নওয়াজিজ মোহাম্মদ জন। তো যাই হোক, নবাব সিরাজউদ্দৌলা যখন নবাব হয়েছেন তখন ঢাকার যে রাজকোষ যেটা আছে, অর্থ ভান্ডার যেটা আছে, ওই অর্থ ভান্ডার থেকে বিশাল বড় একটা অর্থ লুট করে নিয়ে যায় রাজবল্লভ নামে একজন জমিদার। এটা একটু খেয়াল রাখবে সবাই। ওকে, নেট প্রবলেম করছে? ওকে, ঠিক আছে। দেখো তাহলে, রাজবল্লভ নামে একজন জমিদার অনেকগুলো অর্থ আত্মসাৎ করে এবং এই অর্থ আত্মসাৎ থেকে বাঁচার জন্য সে তার ছেলে কৃষ্ণবল্লভ, তার ছেলে কি কৃষ্ণবল্লভ, রাজবল্লভের ছেলে কৃষ্ণবল্লভকে টাকাগুলো দিয়ে, অর্থাৎ ধন সম্পত্তিগুলো দিয়ে তাকে বলে যে তুমি ঢাকা থেকে পালিয়ে চলে যাও এবং ইংরেজদের কাছে চলে যাও। তখন কৃষ্ণবল্লভ এতগুলো ধন সম্পদ নিয়ে ইংরেজদের কাছে আশ্রয় গ্রহণ করে। তাহলে দেখো, যে কৃষ্ণবল্লভ নবাবের টাকা মেরে দিয়েছে, সে কৃষ্ণবল্লভকে মূলত আশ্রয় দিয়েছে কারা? ইংরেজরা। বিষয়টা অনেকটা এরকম হয়ে গেছে, ধরো কোনো একজন ডাকাত কোন একজন চেয়ারম্যানের টাকা মেরে দিয়েছে, টাকা মেরে দেওয়ার পর সে মেম্বারের ঘরে গিয়ে আশ্রয় গ্রহণ করেছে। তোমরাই আমাকে বলো ভাইয়া, চেয়ারম্যান ওই মেম্বারের বিরুদ্ধে অবশ্যই কি গ্রহণ করবেন? কোন ধরনের পদক্ষেপ গ্রহণ করবেন না, করবেন না? আচ্ছা, একজন বলছে এতগুলো ধাপ মনে রাখবো না, এতগুলো ধাপ মনে রাখতে হবে না, তুমি জাস্ট শুনে রাখবে, এগুলো এমনিতে মনে থাকবে। ওকে, তাহলে যেটা বলতে চেয়েছিলাম সেটা হলো যে, ধরো কোনো একজন চেয়ারম্যানের যদি কেউ টাকা মেরে দেয়,
টাকা মেরে দেওয়ার পর যদি সে কোথায় চলে যায়, কোনো একজন মেম্বারের আশ্রয় গ্রহণ করে, তাহলে চেয়ারম্যান অবশ্যই কি করবেন, মেম্বারকে চিঠি পাঠাবেন, মেম্বারকে বলবেন যে ওই ব্যক্তিকে কি দাও, তুমি ছেড়ে দাও, এই মূলত আমার টাকা আত্মসাৎ করেছে। চেয়ারম্যান অবশ্যই এই ধরনের একটা পদক্ষেপ গ্রহণ করবেন, এটা খুবই সাধারণ একটা বিষয়। এখানে দেখো ঠিক একইভাবে যদি কৃষ্ণবল্লভ নবাবের টাকা মেরে দিয়েছে, আবার এই কৃষ্ণবল্লভকে আশ্রয় দিয়েছে কারা, ইংরেজরা, তখন নবাব সিরাজউদ্দৌলা এতক্ষণ পরে, এত কিছুর পরে তিনি পদক্ষেপ গ্রহণ করতে শুরু করেছেন। তিনি একজন প্রতিনিধি প্রেরণ করেছেন ইংরেজদের কাছে এবং তিনি একটা চিঠি লিখেছেন। সেই চিঠির মধ্যে তিনি বলেছিলেন ইংরেজদেরকে, তোমরা কি কি করছো না করছো আমি সবকিছু জানি, তোমরা আমাকে সংবর্ধনা দাও নাই, আমাকে উপটোকন পাঠাও নাই, যেটা একজনের উদ্ধতের প্রকাশ। তারপর 2 নম্বর পয়েন্ট হচ্ছে, তোমরা যে আমাদের কি অনুমতি ছাড়া, আমার অনুমতি ছাড়া তোমরা ফোর্ট উইলিয়াম দুর্গ পুনর্নির্মাণ শুরু করেছো, এটাও আমার সাথে এক ধরনের উদ্ধতের প্রকাশ। 3 নম্বর পয়েন্ট হচ্ছে, তোমরা কাশিম বাজার অস্ত্র মজুত করছো, যেটা আমার বিরুদ্ধে বিদ্রোহের সমান। 4 নম্বর পয়েন্ট, কৃষ্ণবল্লভ যে আমার টাকা মেরে দিয়েছে, তোমরা তাকে আশ্রয় দিয়েছো, এটা কোনোভাবেই কাম্য ছিল না তোমাদের কাছ থেকে। যাই হোক, আমি সবকিছু তোমাকে কি করে দিব, ক্ষমা করে দিব, তোমাদেরকে সবকিছু ক্ষমা করে দিব, একটা সেটা হলো যে তোমরা কৃষ্ণবল্লভকে আমাকে ফেরত দিবা। অর্থাৎ নবাব এ সব কিছু ক্ষমা করে দিবেন যদি কৃষ্ণবল্লভকে ফেরত দেওয়া হয়। কৃষ্ণবল্লভকে কি দেওয়া হয়, ফেরত দেওয়া হয়। এরকম এই প্রতিনিধি, নবাবের একজন প্রতিনিধি এই চিঠিটা নিয়ে ইংরেজদের কাছে আছে, অর্থাৎ রজার ড্রেকের কাছে আসে। আমি তোমাদের বলেছিলাম রজার ড্রেকের কথা, রজার ড্রেকের কাছে আসে। দুঃখজনকভাবে রজার ড্রেক যে কাজটা করেছে এটা কোনোভাবেই আসলে কাম্য নয়। আন্তর্জাতিকভাবে বিষয়টাকে খুবই ঘৃণ্য চোখে দেখা হয়। শুধুমাত্র বর্তমানে না, আদিকাল থেকে শুরু করে একবার মধ্যবর্তী যুগ হতে শুরু করে বর্তমান পর্যন্ত যে কোনো সময়েই যে কোনো কালে বিষয়টাকে খুবই খারাপ নজরে দেখা হয়। সেটা হলো কোনো প্রতিনিধিকে অপমান করা। প্রতিনিধিকে অপমান করা এটা খুব খারাপ নজরে দেখা হয়, কিন্তু দুঃখজনকভাবে ইংরেজরা এই কাজটাই করে। অর্থাৎ নবাবের যে প্রতিনিধি ইংরেজদের দরবারে গিয়েছিল, সেই প্রতিনিধির সামনেই নবাবের চিঠিটা রজার ড্রেক ছিঁড়ে তারপর হচ্ছে সেগুলো তার মুখে কি করে, নিক্ষেপ করে। এটা কিন্তু চূড়ান্ত লেভেলের একটা অপমান, প্রতিনিধিকে অপমান করেছে। তাহলে দেখো ভাইয়া, কয়টা কারণ, 1টা 2টা 3টা 4টা 5টা। এখন তোমরা বলো, প্রতিনিধিকে অপমান করেছে, এতগুলো অপরাধ ইংরেজরা করেছে, এবার তোমরা বলো নবাবের কি করা উচিত? নবাবের ঘরের মধ্যে হাত পা গুটিয়ে বসে থাকা উচিত, নাকি ইংরেজদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা উচিত? তোমরা একটু কমেন্ট করে জানাবো আমাকে। নবাবের হাত পা গুটিয়ে বসে থাকা উচিত, নাকি ইংরেজদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা উচিত? একটু জানাও তো আমাকে, এই তোমরা কি সিদ্ধান্ত দাও বলো। দেখি বলো বলো, তাড়াতাড়ি বলো। আচ্ছা, প্রিয়া বলছে অভিযান চালানো দরকার, ইমরান বলছে পদক্ষেপ নেওয়া উচিত। থ্যাংক ইউ। বাকিদের কি মতামত? এতগুলো অপরাধ ইংরেজরা করেছে, কি করা দরকার? সিরাজ বলছে অভিযান চালানো দরকার, অরণ্যা বলছে অভিযান, ফেরোজ বলছে ফাঁসি দেওয়া উচিত, ইংরেজরা এতগুলো ইংরেজকে ফাঁসি দেওয়া তো আসলে সম্ভব না। আচ্ছা, প্রতিবাদ করা উচিত। ভেরি গুড। তার মানে তোমরা বুঝতে পারতেছো, লজিক্যালি এটাই বলে, যুক্তি এটাই বলে যে ইংরেজদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করাই উচিত। এবং তোমরা যেভাবে ভেবেছো যে কাজটা, এই 5টি অপরাধের শাস্তি হিসেবে ইংরেজদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা উচিত, ঠিক একই কথাটা নবাব সিরাজউদ্দৌলা তিনিও ভেবেছেন এবং যথারীতি একটা কথা আমি তোমাদেরকে বলে রাখি, আমাদের পড়ালেখা প্ল্যাটফর্ম সম্পর্কে হয়তো অনেকের ধারণা নেই, তোমরা অনেকে আমাদের সাথে নতুন করে জয়েন হয়েছো। দেখো, আমরা সাধারণত ক্লাসের মধ্যে ইলজিক্যাল, অবান্তরভাবে শুধুমাত্র হাসানোর জন্য এবং নাট্যমী করার জন্য এক কথায় আমরা কোনো কথা বলি না। ওকে, আমাদের একটা থিওরি হচ্ছে আমরা ক্লাসে ওই কথাগুলো বলবো যতটুকু প্রয়োজন, ততটুকু তোমাদের জন্য আয়োজন। এবং আমাদের যারা নাকি অডিয়েন্স যারা আছে, আমরা এটাও বিশ্বাস করি আমরা যেভাবে যথেষ্ট পরিমাণে শালীনতা বজায় রাখি এবং যথেষ্ট পরিমাণে শুধু স্টুডেন্টদের লাভের জন্য, তোমাদের উপকারের জন্য যেভাবে পড়াই, আমরা এটাও বিশ্বাস করি আমাদের প্রত্যেকটা অডিয়েন্স অনেক বেশি মডেস্টি মেনটেন করে পার্সোনাল লাইফে, এবং তারা সবাই হচ্ছে অনেক বেশি ঝরঝরে এবং ব্যক্তিত্ব সম্পন্ন। সেজন্য তোমরা কমেন্ট বক্সে এমন কোনো কমেন্ট করবা না যেটা আসলে অন্যান্য প্ল্যাটফর্মে তোমরা করতে পারো, বাট সরি টু সে আমাদের এখানে আসলে তোমরা করতে পারবো না এটা।
কারণ আমরা দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে বলতে হচ্ছে, কারণ আমরা সাধারণত এগুলো অ্যালাউ করি না। অতএব তোমরা এমন কোনো কমেন্ট করবা না যেটা তোমার ব্যক্তিত্বকে হীন করে, তোমার ব্যক্তিত্বকে মানুষের সামনে উন্মুক্ত করে দেয়। ওকে, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, এবার দেখো তো যথারীতি নবাব সিরাজউদ্দৌলা তিনি যে পদক্ষেপটা নিলেন সেটা হলো তিনি কলকাতা আক্রমণের সিদ্ধান্ত নিয়েছেন এবং তিনি প্রথমত ভাগীরথী নদী পার হয়েছেন। আর এই জায়গাতে একটা নদী ছিল, ছোট একটা খাল ছিল, আসলে আমি এটাকে নদী বলবো না, একটা খাল ছিল। এই খালটা একটু তোমরা দয়া করে মনে রাখবা, এই খালটার নাম হচ্ছে মারাঠা খাল। সেজন্য অনেক সময় প্রশ্ন আসে, নবাব সিরাজউদ্দৌলা কোন খাল অতিক্রম করে ফোর্ট উইলিয়াম দুর্গ আক্রমণ করেছিলেন? মারাঠা খাল অতিক্রম করে। ওকে, মারাঠা খাল অতিক্রম করেই তিনি মূলত ফোর্ট উইলিয়াম দুর্গ আক্রমণ করেছিলেন। যাই হোক, তাহলে দেখো নবাব সিরাজউদ্দৌলা তিনি প্রথমত ভাগীরথী নদী পার হয়েছেন, এরপর মারাঠা খাল পার হয়ে তিনি এই কলকাতায় থাকা ফোর্ট উইলিয়াম যে দুর্গ, যেখানে ইংরেজরা আশ্রয় গ্রহণ করেছিল, ওই ইংরেজদের আশ্রয় গ্রহণ করা ফোর্ট উইলিয়াম দুর্গে আক্রমণ করেছেন। আর এই আক্রমণের মধ্য দিয়েই আমাদের সিরাজউদ্দৌলা নাটকটির সূচনা হয়েছে। তার মানে আমরা এতক্ষণ ধরে যে কাহিনীগুলো পড়েছি, এই কাহিনীগুলো নবাব সিরাজউদ্দৌলা নাটকের ইতিবৃত্তি ছিল, সিরাজউদ্দৌলা নাটকের মূল ঘটনা ছিল। এই সব কিছু ঘটনার প্রেক্ষিতে কিন্তু সিরাজউদ্দৌলা নাটকটা সূচিত হয়েছে। ওকে, আমি আরেকবার বলছি, সিরাজউদ্দৌলা নাটকের অনেক সময় প্রশ্ন আসে, সিরাজউদ্দৌলা নাটকের প্রথম দৃশ্য কোথায় হয়েছে, প্রথম অঙ্কের প্রথম দৃশ্য কোথায় হয়েছে? খুবই সহজ উত্তর, ফোর্ট উইলিয়াম দুর্গে। কেন? কারণ নবাব সিরাজউদ্দৌলা ফোর্ট উইলিয়াম দুর্গ যখন আক্রমণ করেছেন তখনই ওইটা দিয়েই মূলত আমাদের দৃশ্যগুলো শুরু হয়েছে। তোমাদের একটা প্রশ্ন করে ফেলি, আমি একটি বলবো, আমি একটু উত্তর বলবো, সেটা হলো যে নবাব সিরাজউদ্দৌলার মধ্যে অঙ্ক রয়েছে 4টি, কয়টি দৃশ্য রয়েছে? দেখি বলো তো দেখি। হ্যাঁ, আসল কাহিনী এখন শুরু হবে। নবাব সিরাজউদ্দৌলা এই নাটকের মধ্যে অঙ্ক রয়েছে 4টি, দৃশ্য কয়টি রয়েছে বলো তো? খালেদ নামটা কি? আচ্ছা, দেখি বলো বাচ্চারা, বলো। 4টি অঙ্ক রয়েছে, দৃশ্য কয়টি রয়েছে বলতে পারো? ইমরান বলছে 12টি, এরপর সাদিয়া বলছে 12, দেখি বাকিরা সবাই পারো কিনা। ভেরি গুড, সবাই পারো। এছাড়াও এখানে তোমার প্রধান অপ্রধান মিলিয়ে প্রায় 42টির মতো চরিত্র রয়েছে। কয়টার মতো চরিত্র রয়েছে? 42টির মতো চরিত্র রয়েছে। প্রসঙ্গক্রমে একটা কথা বলে ফেলি, সেটা হলো তোমাদের এই যে এখানে চরিত্রগুলো তোমরা যদি ভালো মতো শিখতে পারো, ভালো মতো জানতে পারো, নাটকটা অনেকখানি তোমাদের জন্য সহজ হয়ে যাবে। আমি তোমাদের জন্য নাটকটা সহজ করে দেবো ইনশাল্লাহ। আরেকটা বিষয়, নাটকটাকে তোমাদের মূলত বিশ্ববিদ্যালয় ভর্তির যুদ্ধে যারা একটু এগিয়ে থাকতে চাও, নাটকের সংলাপগুলো তোমরা একটু মনে রাখার ট্রাই করবা। যদিও বা আমি একেবারে শেষের দিকে, যারা শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাস করবা, একেবারে শেষের দিকে ইনশাল্লাহ তোমাদের একটা পিডিএফ প্রোভাইড করব এবং আমি তোমাদের কিছু এমসিকিউ এবং সিকিউ দেখাই দিব সিরাজউদ্দৌলা নাটক থেকে কিভাবে প্রশ্নগুলো আসবে। যারা রেগুলার ক্লাসগুলো করবা, আশা রাখছি প্রত্যেকে আনসার করতে পারবা। ওকে, সবাই এসছে? দেখো শেষ করে দিও না। আচ্ছা, অঙ্ক 4টি, দৃশ্য কয়টি জিজ্ঞেস করেছিলাম সৌম্য, কেমন? আচ্ছা, ওকে, তাহলে দেখো এই জায়গাতে তাহলে তিনি ফোর্ট উইলিয়াম দুর্গ আক্রমণ করেছেন। আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি। এটা ফোর্ট উইলিয়াম দুর্গ, এটা ফোর্ট উইলিয়াম দুর্গ মনে করো। এই ফোর্ট উইলিয়াম দুর্গের মধ্যে নবাব আক্রমণ করেছেন। এবং এখানে হচ্ছে নাটকের প্রথম দৃশ্য আমরা দেখতে পাই। নাটকের আমরা প্রথম দৃশ্যটা আমরা দেখতে পাই। এবার দেখো এখানে যখন আক্রমণ করেছেন, এখানে আসলে দায়িত্বশীল কে ছিলেন মনে রাখবা। তখন কলকাতার গভর্নর ছিলেন, দেখি বলো, আমি আনসারটা না দিই, দেখি বলো, নবাব যখন কলকাতা আক্রমণ করছিলেন কলকাতার গভর্নর কে ছিলেন? ফারিহাতুল জান্নাত বলছে ক্লাসটা করে ভালো লাগলো, ইনশাআল্লাহ রেগুলার যদি থাকো ভালো লাগবে।
এই তো কাহিনী এখন শুরু হয়ে গেছে, মুক্তা কাহিনী এখন আলহামদুলিল্লাহ শুরু হয়ে গেছে। দেখি বলতো, নবাব যখন কলকাতা আক্রমণ করছিলেন তখন কে ছিলেন ওখানকার গভর্নর? ইমরান। ভেরি গুড, ক্লাসের মধ্যে ছিল ইমরান, আমি শুরু থেকে দেখেছি। ভেরি অ্যাক্টিভ বয় হিয়ার। রজার ড্র্যাক, ইয়েস, ওকে, রজার ড্র্যাক। আরিফা বলছে ক্লাসটা অনেক ভালো লাগছে, আমি প্রথম ক্লাস করছি। আচ্ছা, এর আগে ক্লাস চেক করে নিও, কেমন? ওকে, তাহলে দেখো, যখন নবাব কলকাতা আক্রমণ করছিলেন তখন কলকাতার গভর্নর ছিলেন রজার ড্র্যাক। দেখো, গভর্নর সাধারণত যুদ্ধ পরিচালনা করেন না, এটা অলওয়েজ মনে রাখবা। যুদ্ধ পরিচালনা করেন সেনাপতি। প্রশ্ন হলো সেই সময় সেনাপতি কে ছিলেন? সে সময়ে ইংরেজদের সেনাপতি ছিলেন একজন, ইংরেজ সেনাপতি ছিলেন ক্ল্যাটন। আচ্ছা দেখো, তাহলে দেখো, গভর্নর ছিল রজার ড্র্যাক। আর আমরা জানি রজার ড্র্যাক সাধারণত যুদ্ধ পরিচালনা করেন না, অর্থাৎ গভর্নর যুদ্ধ পরিচালনা করেন না, যুদ্ধের আদেশ দেন। আরো সহজ ভাষায় তোমরা যদি বলো, এই যে দেখো, আমাদের রাষ্ট্রপতি কিন্তু 3 বাহিনীর প্রধান, জানো তোমরা? নৌবাহিনী, সেনাবাহিনী, বিমান বাহিনী, এগুলোকে বলা হয় সামরিক বাহিনী। এই 3 বাহিনীর প্রধান হচ্ছে রাষ্ট্রপতি। তো রাষ্ট্রপতি যে কাজটা করতে পারেন সেটা হলো তিনি যুদ্ধ ঘোষণা করতে পারেন, তবে তিনি সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করেন না। যুদ্ধ অংশগ্রহণ করেন এবং যুদ্ধ পরিচালনা করেন কিন্তু আমাদের যে প্রধান সেনাপতি যিনি থাকেন তিনি। ঠিক একইভাবে রজার ড্র্যাক গভর্নর হলেও ইংরেজদের সেনাপতির নাম ছিল ক্ল্যাটন। এই ক্ল্যাটন নামটা মনে রাখবা, অনেক সময় প্রশ্ন আসে। সিরাজউদ্দৌলা নাটকের প্রথম সংলাপটি কার? প্রথম সংলাপটি কিন্তু ক্ল্যাটনের, বুঝতে পারছি? সে একটা কথার বিখ্যাত একটা উক্তি আছে, ভিক্টোরি অর দ্যাট, অর্থাৎ আমরা জয়লাভ করব অথবা মৃত্যুবরণ করব। ওকে, এরপরে আমরা ক্ল্যাটনের সাথে আরেকজন ব্যক্তির কথা বলতে দেখি একেবারে প্রথম দৃশ্যে। আচ্ছা, ভেরি গুড। দেখো, এই ক্ল্যাটনের সাথে একজন ব্যক্তির কথা বলতে দেখি, যার নাম হচ্ছে ওয়ালি খান। যার নাম কি বলতো ভাইয়া? ওয়ালি খান। তোমরা যারা নাটকটি পড়েছো তোমাদের এখন এটা বিষয়টা আরো সহজ হয়ে যাবে। এই ওয়ালি খান ছিলেন কে জানো? এই ওয়ালি খান ছিলেন মূলত একজন বাঙালি সৈনিক। তিনি টাকার জন্য ইংরেজদের হয়ে যুদ্ধ করছিলেন। তো তিনি দেখলেন যে আসলে নবাব এত বেশি সৈন্য নিয়ে ফোর্ট উইলিয়াম দুর্গ আক্রমণ করেছেন, যাদেরকে আসলে রোখার মতো, প্রতিরোধ করার মতো সাধ্য ইংরেজদের নেই। তখন তিনি ক্ল্যাটনের কাছে গিয়ে বলেন যে দেখেন, যুদ্ধ আসলে থামিয়ে দেন, সন্ধির প্রস্তাব করেন আপনি, অর্থাৎ নবাবকে সন্ধির জন্য সাদা নিশানা উড়ান। তখন ক্ল্যাটন তাকে বলে যে কাপুরুষ কোথাকার, ভীরু কাপুরুষ, তুমি আমাদেরকে যুদ্ধ বন্ধ করার পায়তারা করতেছো। বলছে আমরা তো যতক্ষণ পর্যন্ত জয় লাভ করছি ততক্ষণ পর্যন্ত আমরা যুদ্ধ করে যাব। এরকম ভাবে একটা জ্বালাময়ী ভাষণ দিয়ে দেয় কে? ক্ল্যাটন। বুঝাইতে পারছি? কিন্তু ওয়ালি খান গায়ে একটু লাগে, বলছে হ্যাঁ আপনি আমাকে কাপুরুষ বলেছেন, বাঙালি, আমি হয়তো টাকার জন্য আপনার হয়ে যুদ্ধ করছি, কিন্তু বিষয়টা এরকম না যে আমি আমাদের যে ব্যক্তিত্ব বিক্রি করে দিচ্ছি, এরকম না। আপনি কি একটু পরে বুঝতে পারবেন বাঙালি কাপুরুষ নাকি সুপুরুষ। এর মধ্যে আমরা আরেকজন চরিত্রকে আসতে দেখবো, যার নাম হচ্ছে উমিচাঁদ। তিনি এসে চিল্লাচ্ছেন, তিনি এসে বলতেছে হ্যাঁ আমি রজার ড্র্যাকের গভর্নরের কি করি? বিনাশ প্রত্যাশা করি, আমি চাই গভর্নর ধ্বংস হয়ে যাক, রজার ড্র্যাক ধ্বংস হয়ে যাক। তখন ক্ল্যাটন উমিচাঁদকে শান্ত করতে চায়। উমিচাঁদ তখন বলে তাড়াতাড়ি শান্তির কি করো, সন্ধির প্রস্তাব করো, নবাবের বাহিনী যে কোনো মুহূর্তে কি করবে, তোমার হচ্ছে ফোর্ট উইলিয়াম দুর্গে প্রবেশ করবে। এছাড়াও উমিচাঁদ আরো একটা কথা বলে, কথাটা হচ্ছে এরকম, সে বলে যে তুমি কি জানো রজার ড্র্যাক এবং হলওয়েল, রজার ড্র্যাক হচ্ছে গভর্নর আর হলওয়েল ছিলেন একজন ইংরেজ সার্জন। তুমি কি জানো হলওয়েল এবং রজার ড্র্যাক তারা হচ্ছে এই মারাঠা খাল দিয়ে পালিয়ে চলে গেছে নৌকা করে। ওকে, বুঝাইতে পারছি বিষয়টা? তাহলে উমিচাঁদ কি বলেছে? সে বলেছে আমি রজার ড্র্যাকের ধ্বংস চাই। এছাড়াও সে আরেকটি ইনফরমেশন দিয়েছে, সেটা হলো যে রজার ড্র্যাক এবং হলওয়েল তারা নৌকায় করে পালিয়ে চলে গেছে। এখন ক্ল্যাটন এতক্ষণ ধরে কিন্তু বক্তব্য দিচ্ছিল, জামামাই বক্তব্য। সে বলছিল হ্যাঁ আমরা যুদ্ধ করব যতক্ষণ না মৃত্যু হচ্ছে। যখনই সে শুনেছে গভর্নর তার সাথে গাদ্দারি করেছে, তার গভর্নর তাকে একা রেখে পালিয়ে চলে গেছে, তখন সে বলছে তাড়াতাড়ি সন্ধির জন্য সাদা নিশান উড়াও। এই কথা বলতে না বলতেই
নবাবের সৈন্যরা কিসে প্রবেশ করে? ফোর্ট উইলিয়াম দুর্গে প্রবেশ করে, এবং ফোর্ট উইলিয়াম দুর্গে প্রবেশ করেই তারা মূলত এই ফোর্ট উইলিয়াম দুর্গ দখল করে ফেলে। আচ্ছা, এখানে একটা তোমার হচ্ছে যে নাইমা, ভেরি গুড। এতগুলো নাম কিভাবে মনে রাখবো ভাইয়া? নাম সবগুলো মনে রাখার দরকার নেই, তুমি জাস্ট ঘটনাটা ফোকাস করো। আমি এমনিতেই নামগুলো তোমাদের বলতে চাইবো না, সামনে অনেকগুলো নাম আমি বলবো না। আমি চেষ্টা করবো 42টা চরিত্রের মধ্যে সর্বোচ্চ তোমাদেরকে 10টা চরিত্রের সাথে পরিচয় করিয়ে দিতে, বাকিগুলো আমি টেকনিক্যালি এড়িয়ে যাওয়ার চেষ্টা করব। এবং তোমাদেরকে যে পিডিএফটা আমি দিব ওইখানে তোমার হচ্ছে যে ইনশাআল্লাহ সবকিছু সুন্দর করে লেখা আছে। আমি আরেকবার ক্লিয়ার করে দিচ্ছি, সবাই খেয়াল করো। ফোর্ট উইলিয়াম দুর্গের মধ্যে ইংরেজরা ছিল, আর নবাব ফোর্ট উইলিয়াম দুর্গ আক্রমণ করেছে। আমি এখানে লিখে দিয়েছি নবাব আক্রমণ করেছে। এখন যুদ্ধ তো আর কি করছিল না, রজার ড্র্যাক করছিল না, যুদ্ধের নেতৃত্ব দিচ্ছিল কে? ক্ল্যাটন। সেজন্য মনে রাখবা এই সিরাজউদ্দৌলা নাটকের প্রথম যে সংলাপ, এই সংলাপটা কে বলেছে? ক্ল্যাটন বলেছে। ওকে, তো ক্ল্যাটন সেখানে বলছিল ভিক্টোরি অর দ্যাট, অর্থাৎ কি? অর্থাৎ আমাদের কি হবে? জয় হবে অথবা মৃত্যুবরণ করব। ওই সময়ে ওয়ালি খান যে টাকার জন্য যুদ্ধ করছিল ইংরেজদের হয়ে, যে একজন তোমার কি, যে একজন বাঙালি, যে একজন কি বাঙালি, তো সেই বাঙালিটা কি বললো? সে ক্ল্যাটনকে বলছে, দেখেন পরিস্থিতি খারাপ, যে হারে হচ্ছে আপনার কি ঢুকছে, নবাবের বাহিনী ঢুকছে, যে কোনো মুহূর্তে আমরা পরাজয় বরণ করব। তখন ক্ল্যাটন তাকে একটু বকা দেয়, বলে যে তোমরা ভীরু কাপুরুষ বাঙালি, তোমরা আমাকে ভয় দেখাচ্ছ কেন, এভাবে কথা বলে। ওই সময় উমিচাঁদ প্রবেশ করে বলে যে আমি রজার ড্র্যাকের বিনাশ চাই, কারণ কোন একটা কারণে সে চাই, এবং সে ক্ল্যাটনকে একটা ইনফরমেশন দেয় যে তুমি কি জানো তোমার গভর্নর রজার ড্র্যাক এবং হলওয়েল, এটা একটা ব্যক্তি, হলওয়েল এবং রজার ড্র্যাক নৌকায় করে পালিয়ে চলে গেছে। তো ক্ল্যাটন এটা শোনার পর একটু কি হয়ে যায়, সে একটু স্তব্ধ হয়ে যায়, কারণ সে চিন্তাই করে নাই যে তার গভর্নর তাকে ফেলে চলে যাবে। যথারীতি আমরা দেখতে পাই যে এই কথা শোনার পর ক্ল্যাটন বলছে সাদা নিশান উড়িয়ে দাও। কি করো? সাদা নিশান উড়িয়ে দাও, আমি নবাবের সাথে সন্ধিতে যাব। এই কথা বলতে না বলতেই নবাব ফোর্ট উইলিয়াম দুর্গে প্রবেশ করে। এতটুকু বুঝে আসছে? এতটুকু বুঝে আসছে কিনা বলো তো একটু করে। আমি জানি তোমাদের অধিকাংশই কিন্তু নাটকটা তোমরা পড়ো নাই, সেজন্য আমি একেবারে ভেঙে ভেঙে আস্তে আস্তে পড়াবো, যেন তোমার এই ফ্রি ক্লাসগুলো করেই অন্ততপক্ষে একটা আশ্বস্তি চলে আসে তোমার মধ্যে, এবং স্বস্তি চলে আসে যে ইনশাআল্লাহ আমরা নাটকের উপর আনসার করতে পারবো। ওকে, ভেরি গুড। এই তো সবাই অলমোস্ট বলছে, বুঝছি আমরা। আমি আরেকবার বলে দিচ্ছি, আমাদের যারা 2024 ব্যাচ রয়েছে এইচএসসি, তোমাদের জন্য আমাদের একটা চলমান কোর্স রয়েছে র্যাপিড ব্যাচ, তোমরা সবাই ওই ব্যাচে ভর্তি হয়ে যাবা। আর এইচএসসি 2025 ব্যাচের জন্য রয়েছে আমাদের গোল্ডেন ব্যাচ, যেটার ক্লাস এখনো শুরু হয় নাই, মে মাসের 1 তারিখ থেকে শুরু হবে। অতএব তোমরা যারা এখনো পর্যন্ত এই দুইটা কোর্স এনরোল করো নাই, খুব দ্রুত এনরোল করে ফেলো ইনশাআল্লাহ। সেখানে বিস্তারিত একেবারে প্রত্যেকটা ক্লাসের পিডিএফ থাকবে, ক্লাসগুলো রেকর্ডেড থাকবে, স্যারদের সাথে তুমি কমিউনিকেট করতে পারবা। আশা রাখছি অনেক ভালো কিছু হবে, তাওয়াক্কুল আলাল্লাহ। আচ্ছা, তাহলে আজকে আমি যতটুকু পড়ালাম সেটা হলো যে নবাব ফোর্ট উইলিয়াম দুর্গে কি করেছেন? তিনি তার আধিপত্য বিরাজ করতে শুরু করেছেন, ফোর্ট উইলিয়াম দুর্গ তিনি জয় করেছেন। আমি ভেঙে ভেঙে আস্তে আস্তে পড়াবো, সময় নিয়ে নিয়ে পড়াবো, নো প্রবলেম। কোর্স ফি হচ্ছে 1499 টাকা। বাংলা সেকেন্ড পেপার ক্লাস ধারাবাহিকভাবে হবে, অবশ্যই হবে ইনশাআল্লাহ, আনিকা হবে ইনশাআল্লাহ। পিডিএফ একেবারে ক্লাসের শেষে আমরা দিয়ে দিব, আমি এখানে অনেকখানি ক্লিয়ার করে দিব, এরপর তোমাদেরকে দিব, যেন তুমি ক্লাসগুলো করেই বুঝতে পারো তোমার পিডিএফটা কাজে আসছে। এরকম কিভাবে ভর্তি হবে আমাদের পেজের মধ্যে মেসেজ দিলে ইনশাআল্লাহ হয়ে যাবে। আর আরেকটি ঘোষণা তোমাদের হচ্ছে যে আচ্ছা, নাম্বার 0174656 আচ্ছা, তোমরা হচ্ছে এই নাম্বারে মেসেজ দিয়ে, এই নাম্বারে মেসেজ বা কল করে তোমরা ভর্তি কনফার্ম করতে পারবা, যারা ভর্তি হতে চাও। আচ্ছা, থ্যাংক ইউ ফারহান। ফারহান বলছে খুব ইজি লাগছে। ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে ক্লাসগুলো করো, আর বন্ধুদের একটু মেনশন করে দিবা, প্রত্যেকেই নিঃসংকোচে টাইমলাইনে শেয়ার করে রাখবা, যেন তোমার কখনো দরকার হলে তুমি ক্লাসটি করে নিতে পারো। কবিতা ক্লাস চাই, ইনশাআল্লাহ আমি দিব, ক্লাস করাবে সব বিষয়ে। তো যাই হোক, আজকে আমি যাচ্ছি, তবে যাচ্ছি না, দেখা হবে আগামী ক্লাসে।
আগামী সোমবারে অথবা এর আগেও দেখা হতে পারে, কারণ তোমাদের প্রতি যে আমার একটা টান অথবা আমার প্রতি যে তোমাদের ভালোবাসা, এই ভালোবাসা আমাকে ঘরে বসে থাকতে দিবেন আমি জানি, আমাকে বারবার ফিরে আসতে বাধ্য করবে তোমাদের মাঝে। দোয়া রাখবে যেন আমি আবারও ফিরে আসতে পারি তোমাদের মাঝে, এবং আমিও তোমাদের জন্য দোয়া করব। হাদিসের মধ্যে এসে যে ব্যক্তি অন্যের জন্য দোয়া করে আল্লাহ তাআলা তার দোয়া সবার আগে কবুল করে, এবং আমি জানি তোমরা সবাই আমাদের সবার জন্য দোয়া করবা, আমি ইনশাআল্লাহ তোমাদের জন্য দোয়া করব। ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা ঠিক আছে, আজকে ক্লাসটা শেষ হলো। পিডিএফ হচ্ছে একেবারে আমাদের সবগুলো ক্লাস শেষ হলো তারপর দিব কামরুল।